দেখুন, আমরা আসলে যখন কোনো নেতার রাজনৈতিক ক্যারিয়ারে বিভিন্ন রকমের টার্নিং পয়েন্ট চড়াই উতরাই নিয়ে কথা বলি, সেখানে কিছু কিছু ঘটনা আছে যেগুলো আমাদের জন্য বিস্ময়কর বটে, কিন্তু কিছু ঘটনা বিস্ময়করের পাশাপাশি চোখ ভিজে যায়, এবং তেমন একটা অনুভূতির জায়গা আজকে আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। তারেক রহমান ১৯ বছর পর নিজের বাবার সমাধির সামনে দাঁড়িয়ে দলীয়ভাবে তিনি দোয়া করেছেন, তারপর নিজে কিছুক্ষণ দোয়া করেছেন, দোয়া করা শেষ করে পকেট থেকে রুমাল বের করে চোখটা মুছেছেন। এবং এই জায়গাটাতে এসে কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, একজন ছেলে ১৯ বছর পর বাবাকে স্মরণ করছেন, এমন একটা মানবিক ছবিটা ফুটে উঠেছে। আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন, আপনার সাংবাদিকতার চোখ দিয়ে এই মুহূর্তটাকে একটু বিশ্লেষণ করবেন। হ্যাঁ, ধন্যবাদ। এবং এখনও করছি সাংবাদিকতা। তো দ্বিতীয়ত আমার দ্বিতীয় পেশা যোগ হয়েছে সলিসিটর অ্যাজ এ লয়ার, ব্রিটিশ কোর্টে আমি প্র্যাকটিস করি। সো দুটো দৃষ্টিকোণ থেকেই, এবং সোশ্যাল রাইটস, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেছি। যে রাইটটার জন্য আমরা সংগ্রাম করেছিলাম গত ১.৫ দশক, সেই রাইটটি হচ্ছে বাবা যেন তার সন্তানেরকে দেখতে পায়, বাবা যেন তার সন্তানকে আদর করতে পারে, অসুস্থতার সময় মা যেন মায়ের শিয়রে যাতে বাবা অথবা সন্তান থাকতে পারে, এবং কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করতে পারে। যে অধিকারটি মানুষ হারিয়েছিল বলার অর্থ হচ্ছে যে যেখানে যে গণতন্ত্র, অর্থাৎ যারা গণতান্ত্রিক অধিকার অথবা জনগণের অধিকারের জন্য কথা বলতেন, যারা ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সমঝোতার মাধ্যমে কথা বলার চেষ্টা করতেন শীর্ষ নেতাদের মধ্যে, তাদের ব্যাপারটা ছিল একভাবে, অথবা বৃহত্তর পরিসরে বেগম খালেদা জিয়া, তারেক রহমান জিয়া পরিবারের উপর, এবং আরও কিছু জাতির বিবেক এবং শত শত হাজার হাজার রাজনৈতিক কর্মী দেশ থেকে বিতাড়িত হয়েছিল, তারা ৫ই আগস্টের পর ফিরে এসছে। এবং আজকে তারেক রহমান সাহেবের যেই দৃশ্যটি আপনি দেখলেন, এটি বিশ্বের বিভিন্ন দেশে রাজনীতিকদের কিংবা যারা বিভিন্ন কারণে বিশেষ গোত্রভুক্ত হয়, তাদের জীবনে কিন্তু এরকম ছবি হচ্ছে, এটা প্রতীকী। এই একটি প্রতীকের মধ্য দিয়ে হয়তো ওনার অনেক না বলা কথার একটা ছবি সাংবাদিকরা ক্যাচ করতে পেরেছে। যদিও এটা একান্ত প্রাইভেট মোমেন্ট। এ ধরনের মোমেন্টে বিদেশে আমরা যেটা দেখি সেটি হচ্ছে যে বিদেশে বলতে আসলে যেই সব দেশ সামাজিক যে ভ্যালুসগুলো এবং প্রাইভেসিগুলো ইত্যাদি নিয়ে অনেক বেশি সচেতন, তথ্য নিয়ে অনেক সচেতন, সেখানে আশেপাশে অন্য মানুষগুলো সরে যায়, কিছু সময় একা থাকতে দেওয়া হয়। আমরাও আস্তে আস্তে বুঝবো এই কথাগুলোর মানেটা কি। কিন্তু আজকে ওনার এই ছবিটার মধ্য দিয়ে ১৭ বছরের যে নির্মমতার মধ্যে আমরা বসবাস করেছি তার একটি প্রতীকী, একটি মর্মান্তিক একটি ছবি। এই সময়ে আপনি আমি, আমাদের প্রত্যেকেরই বাবা মা আছে, যাদের বাবা মা নাই তারা, এবং তাদের বাবা মার কবরের পাশে দীর্ঘ সময় পরে যাওয়ার যে প্রচণ্ড বেদনা, এটা অনেক বড় বড় উপন্যাসের বিষয় হতে পারে। কারণ দুটি জীবন অথবা অনেকগুলো জীবনের অসংখ্য কথা, অসংখ্যগুলো আঙ্গুলে হাত রেখে বাবা অথবা মা যখন সন্তানকে হাতে নিয়ে ঘুরে, তখন থেকে শুরু করে স্কুল কলেজে যাওয়া, বিনোদন, চলাফেরা, শিক্ষা, কত কিছু একটা বাবা সন্তানের মধ্যে থাকে। প্রতি বছর, প্রতি মাসে, প্রতি সপ্তাহে অথবা কখনো প্রতি জুমায় সন্তানরা বাবা মায়ের কবরের পাশে যান। এটি কিন্তু এই জিনিসগুলোই হচ্ছে সমাজ। একটা সমাজ আর রাষ্ট্র মানে শুধুমাত্র যে স্লোগান, কিছু লোক মন্ত্রী হবে, এমপি হবে, কিছু লোক এমপি হবে, চেয়ারম্যান হবে ইত্যাদি না। এর সমাজের কোটি কোটি মানুষের যে শত শত নানা রকমের আবেগ, এটাই হচ্ছে কিন্তু এই জন্যই যেই রাষ্ট্র নিরাপদভাবে প্রতিটি মানুষ তার প্রতিটি অনুভবের জায়গা, প্রতিটি দরকারি জায়গা, প্রতিটি সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় কর্তব্য অনুশীলন করতে পারে, সেটি হচ্ছে সভ্য রাষ্ট্র, সেটি হচ্ছে গণতন্ত্র বলা হয়। এখন পর্যন্ত গণতন্ত্র হচ্ছে বেস্ট সিস্টেম সেই কারণে। তো এই জন্য আজকের এই চোখের পানি, আজকে যে তার যে আবেগ, এটি যদি আমরা ন্যূনতম আমরা শেয়ার করতে পারি, উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের এই প্রতিজ্ঞা নেওয়ার সময় এসছে যে এই ধরনের কোনো সন্তান আর কোনো দিন যাতে তার পিতামাতার অথবা পিতার কবর থেকে, তার স্মৃতির কাছ থেকে কোনো মায়ের অসুস্থতার সময় তার পাশে থাকার অধিকার, মৌলিক অধিকারটুকু না হারায়। এই কথাটি আমার মনে হয় অনেক অব্যক্ত বেদনার, এবং এখান থেকে একদম আমি আসলে আপনার কাছ থেকে এই বক্তব্যটাই আসলে নিতে চাই।
রাজনৈতিক অনেক কৌশল থাকবে, সেই কৌশলের জায়গা থেকে বেরিয়ে কেউ কেউ ষড়যন্ত্র করেন, সেই ষড়যন্ত্রে নানা রকমের ঘটনা ঘটে, কিন্তু দিন শেষে বাবা মার সঙ্গে সন্তানের এই বিচ্ছেদটা কখনোই কাম্য নয়। এবং আমরা দেখতে পেলাম যে গতকাল তারেক রহমান তার মার কাছে গেলেন, এভারকেয়ার হাসপাতালে গেলেন, সেখানে কিছুটা সময় কাটিয়েছেন। আমরা সেটা সঙ্গত কারণে দেখতে পাইনি, কিন্তু তিনি যখন চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন সেই ছবিটা আমরা দেখলাম। এবং তারপর দিন অর্থাৎ আজকে আমরা দেখতে পেলাম তিনি তার বাবার পাশে দাঁড়াতে পেরেছেন। দুটো জায়গা আসলে অবশ্যই খুবই ইমোশনাল। আমি একটু কথা বলতে চাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শুরু থেকে আমাদের সঙ্গে আছেন জনাব আব্দুল সালাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। বিএনপির জন্য এই সময়টা যেমন আবেগের, তেমনি আত্মবিশ্বাসের, তেমনি আশাবাদের। আমার হাতে সময় বিরতির আগে যাওয়ার আগে খুব কম, এই কম সময়ের মধ্যেই দল হিসেবে বিএনপির এখনকার যে অনুভূতির জায়গাটা সেটা একটু শুনবো, তারপর আমরা ধীরে ধীরে অন্যান্য প্রসঙ্গে যাব। জি ধন্যবাদ। আমার সহ-আলোচক যিনি আছেন ওনাকে ধন্যবাদ জানাই, যারা দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। জি শোনেন, আসলে বিএনপির জন্মটাই কিন্তু হয়েছে একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে। যখন দেশটা একটা অনিশ্চয়তার মধ্যে ছিল, যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়, তিনি দায়িত্ব নেন কোন অবস্থায় নিয়েছিলেন সেটা আমরা সবাই জানি। এবং তার পরবর্তী পর্যায়ে যদি ওই রাষ্ট্রকে একটা সামনের স্বপ্ন দিক দেখিয়েছিলেন, অনেক জায়গায় বিভিন্ন জায়গায় তিনি সংস্কার করেছিলেন, সংস্কার করে একটা পর্যায়ে আনার পরে, এবং শুধু রাজনীতি না, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, এমনকি বৈদেশিক নীতিতে তিনি একটা স্থিতিশীলতার পর্যায়ে এনেছিলেন। এবং সেটাকে ধরে রাখার জন্যই কিন্তু তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। এরপরেও দেখেন, আবার পরবর্তী পর্যায়ে উনি চলে যাওয়ার পরে বেগম খালেদা জিয়াকে অনেক স্ট্রাগল করে কিন্তু তারপরে আবার গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হয়েছিলেন। উনি কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নেত্রী হয়েছেন। ওনার পথ চলাটাও কিন্তু খুব সহজ ছিল না। ঠিক একই পন্থায় আপনি দেখেন যে গত 17-18টা বছর আজকে দেশের নায়ক তারেক রহমানকে আজকে বিদেশে কিভাবে তাকে অবস্থান করতে হয়েছে। এবং বিদেশে অবস্থানটাও মানে স্বেচ্ছায় তার অবস্থান না, সেই সময় বলা চলে যে অনেকটা বাধ্যই করেছিল 1/11-এর পরে 1/11 সরকার তাকে বাধ্য করেছিল দেশ ছাড়তে। এবং এটা তো স্বাভাবিক, তার সাক্ষাৎকার কথাবার্তার মধ্যে দিয়ে ইতিমধ্যেই দেশবাসী জেনেছে, আপনারাও জেনেছেন যে আসলে উনি কি রেখে গেছিলেন আর কি হারিয়েছেন। এটা তো আর কোনোভাবে ফিরে পাওয়ার না। তবে একটা মোটা দাগের মধ্যে যেটা যারা বিদেশে অবস্থান করেন এবং এইভাবে অবস্থান করেন যে দেশে তার নিজের বাবা মারা গেলে দেশে আসতে পারে না, একটা কবরে একটা মাটি দিতে পারে না, এমনকি অনেকে গুম হয়েছে, তার সে কি মারাই গিয়েছে না তার কবর আছে না বেঁচে আছে সেটা পর্যন্ত জানে না। এই সমস্ত একটা অবস্থার মধ্যে দিয়ে কিন্তু দেশটা এত বছর অতিক্রান্ত হয়েছে। সবচেয়ে বড় কথা যে একটা রাষ্ট্র, আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি। স্বাধীনতার স্বপ্নটা কি ছিল? যে আওয়ামী লীগ আগে বলতো যে স্বাধীনতা এনেছে তারা, আর স্বাধীনতার স্বপ্ন একমাত্র তারাই বাস্তবায়ন করতে পারে। কিন্তু আসলে হয়েছে উল্টা, যে স্বাধীনতার স্বপ্নটা ধূলিসাৎ করেছে তারা। বলা চলে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যতটুকু সময় ছিলেন, এরপরে বেগম খালেদা যে যতটুকু সময় ছিলেন, সেই সময় রাষ্ট্রটাকে মানবিক করার কিন্তু তারা চেষ্টা করেছিলেন। একটা রাষ্ট্রে যদি স্বাভাবিক একটা মৃত্যুর গ্যারান্টি না থাকে, তাহলে মনে করে একটা পরিবার আমি গঠন করলাম, সেই পরিবারের মধ্যে যদি আমার শান্তি না থাকে, তাহলে সেই পরিবার আমার কতটুকু কি হবে। তো ঠিক তেমনি ভাবে একটা দেশের যে যার বাবা এই দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছে এবং যার মা দীর্ঘ 9 বছর সংগ্রামের মধ্য দিয়ে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, আজকে আবার যখন তার উপর সেই আক্রমণটা আসলো, এবং সেটা তো আমরা বুঝতেই পারি যে উনি কি মানসিকভাবে, শারীরিকভাবে সবকিছুতে কতটুকু বিপর্যস্ত ছিলেন। তবে এটাকে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে তিনি এত কিছুর পরেও কিন্তু তিনি বিদেশে বসে থাকলেও কিন্তু জনগণের থেকে তিনি কখনো ডিটাচ ছিলেন না, একদিনের জন্য না, 1 ঘন্টার জন্য না। তিনি সবসময় দেশকে নিয়ে ভেবেছেন এবং তার বাবার তার মার যে অসমাপ্ত যে কাজ সেগুলোকে কিভাবে পূর্ণ করা যায় দেখেছেন। আপনারা দেখেছেন যে 5ই আগস্টের এবং আপনি যখন আসলে সারাদিন এই ছবিগুলো আমরা দেখছিলাম এবং মানুষের বক্তব্যগুলো শুনছিলাম, রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য শুনছিলাম এবং আপনাদের মতো যারা অভিজ্ঞ রাজনীতিবিদ তাদের বক্তব্যগুলো জানছিলাম, তখন মোটা দাগে একটা কথা বারবার আসে যে দূরে থেকে 1000 কিলোমিটার দূরে থেকে দলকে উজ্জীবিত রেখে নেতৃত্ব দিয়ে
রাজসিক প্রত্যাবর্তন, এটা সত্যিকার অর্থে গোটা বিশ্বের ইতিহাসে বিরল। অধ্যাপক মিথিল, একটা বিষয় নিশ্চয় আপনি দেখেছেন, জনসমুদ্রের মাঝে আসলে তারেক রহমান যেভাবে মিশে গেছেন, যেভাবে ক্লান্তিহীন অবিরত তিনি অভিবাদন জানিয়ে গেছেন এবং মানুষের সমর্থন পাচ্ছেন সেই ফিরতি অভিবাদনের মধ্য দিয়ে, সেটা রাজনীতির মধ্যে অনেকেই বলছেন নতুন একটা অধ্যায়ের সূচনা হলো বটে। কিন্তু যখন আমরা নতুন অধ্যায়ের সূচনা বলছি, তখন অনেকগুলো চ্যালেঞ্জ আমরা সামনে দেখতে পাচ্ছি। আন্দোলনের মাধ্যমে হোক, নতুন জোট তৈরি করে হোক, নানাভাবে আসলে রাজনীতি নতুন নতুন দিক তৈরি হচ্ছে। আমরা যখন কথা বলছি তখন এরকমও বিভিন্ন বিশ্লেষকরা বলছেন একটা শক্তি ঘাপটি বেড়ে আছে, সুযোগ খুঁজছে কিছু একটা করে নির্বাচনটাকে পেছানো। এই সব কিছু তো একটা চ্যালেঞ্জ হিসেবে তারেক রহমানের সামনে তো আছেনই, এবং তারেক রহমান নিজেই বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, আমার নিজের দেশের জন্য এবং জনগণের জন্য। 31 দফা আছে, অন্যদিকে নানামুখী শক্তি কার্যকর আছে। আপনি আসলে বিশ্লেষক হিসেবে কি দেখছেন, কি কি চ্যালেঞ্জ তারেক রহমানের সামনে? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সম্মানিত সহ আলোচকদের। আসলে আমরা যদি বাংলাদেশের সিন্স ইন্ডিপেন্ডেন্স ক্রান্তিকালগুলো দেখি, আমরা দেখেছি যে এই ফ্যামিলি থেকে আমরা আসলে, আমি ব্যক্তিগতভাবে আমি এই পরিবারের প্রতি কৃতজ্ঞ। এই জন্য আমি দেখেছি স্বাধীনতা আন্দোলনে এই পরিবারের যিনি কর্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যিনি পরবর্তীতে বিএনপির প্রতিষ্ঠাতা, উনি কিভাবে দাঁড়িয়েছেন। আর আপনারা হয়তো জানেন উইলিয়াম বি মায়ালাম তার বই তো এই কথাগুলো স্পষ্টত লিখেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যু যদি 81-তে না হয়ে 75-এ হতো, হয়তো বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্বের সংকটে পড়তো। তার পরবর্তীতে আমরা দেখেছি যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে, এই 82 থেকে 90 পর্যন্ত আমরা দেখেছি এই পরিবারের গৃহবধূ থেকে বেরিয়ে এসে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়ে কিভাবে গণতন্ত্রকে আবার পুনরুদ্ধার করেছিলেন, যার কারণে ইতিহাসে এবং বাংলাদেশের মানুষের কাছে এই পরিবারের সদস্য যিনি বেগম খালেদা জিয়া পরিচিত একজন আপসহীন দেশনেত্রী, যিনি স্বৈরাচারের পতন ঘটিয়ে আবার গণতন্ত্রের সূচনা করেছিলেন। তার পরবর্তীতে আমরা দেখেছি, আমরা সিন্স ইন্ডিপেন্ডেন্স, যে জিনিসটা আমি বলতে চাই একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে, দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন ছিল সবগুলো নির্বাচনই কিন্তু কম বেশি প্রশ্নবিদ্ধ ছিল। বাট অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো নিয়ে কিন্তু মানুষের কোশ্চেন তেমন একটা ছিল না। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি সে 91 যে নির্বাচনটা হয়েছে, এইটা আমি আমার বিশ্লেষণে বলছি এই যাবৎকালে সবচেয়ে ফেয়ার একটা ইলেকশন হয়েছিল, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। তার পরবর্তীতে কয়েকটি নির্বাচন ফেয়ার হয়েছে। তারপর থেকে আমরা দেখি যে এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার, যাকে মাফিয়া সরকার বলেও অভিহিত করা হয়, গত 16-17 বছর গণতন্ত্র বিপন্ন ছিল, মানবতা বিপন্ন ছিল, যেখানে হত্যা, গুম, রাহাজানি ছিল একটা নিত্যদিনের ঘটনা। ভিন্ন মত, অধ্যাপক মিথিল, আপনি খুব চমৎকার করে আসলে বলছেন ধরে ধরে। যদি আমি এখনকার সময়টা একটু বলি সুনির্দিষ্ট হবে যে তারেক রহমানের সামনে কি কি চ্যালেঞ্জ, তাহলে কয়েকটি বিষয় আলাপ করতে সুবিধা হবে আমার জন্য। জি হ্যাঁ, সত্যি আসলে আমি বলবো যে বাংলাদেশে এই গত 16-17 বছর বঙ্গুর অবস্থা থেকে পুনরুদ্ধার করতে হলে নিঃসন্দেহে অনেকগুলো চ্যালেঞ্জ সামনে রয়েছে। প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি, উনি দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন এবং এমন একটা দেশে ছিলেন যেখানে আসলে আমরা জানি যে ওয়ার্ল্ড পলিটিক্সও একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে, সেটা হচ্ছে ইউনাইটেড কিংডম। সেখান থেকে নিশ্চয়ই গত 16-17 বছর উনি যেরকম সারাউন্ডিংস থেকে এবং এত বড় একটা দলকে দেশের বাইরে থেকে চালাতে যেয়ে কিন্তু উনি প্রতিনিয়তই কিছু না কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন এবং সেগুলো উনি যথারীতি ওভারকাম করেছেন। সামনে যে চ্যালেঞ্জটা হবে, আমি যেটা মনে করি সবচাইতে, বাংলাদেশে এখন তরুণ ভোটার সংখ্যা হচ্ছে সবচাইতে বেশি। এই তরুণদের পালস বোঝা, তরুণদের অবজার্ভ করে তারা ফিউচারে বাংলাদেশকে কেমন বাংলাদেশ দেখতে চায়, সেটা হবে সবচাইতে বড় চ্যালেঞ্জ। আপনি সত্যিকার অর্থে দেখেন, আমরা ট্রেডিশনাল মেথডে যেটা দেখেছি, আমরা সবসময় সিনিয়র সিটিজেন, মিডল ইস্ট পর্যন্ত আমরা কনসিডার করেছি। এবার কিন্তু যিনি আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিবেন, ওনাদেরকে কিন্তু নিঃসন্দেহে তরুণ এবং যুবকদের পালস বুঝতে হবে। এবং এই জন্য আমি মনে করি শুধু এদের ওপর কোনো কথা বলে চাপিয়ে দেওয়া না, ওদের কথা শোনা এবং
এই মডার্ন ডেভেলপমেন্ট অ্যাপ্রোচে আমিও যখন একজন শিক্ষক হিসেবে ক্লাসে পড়াতে যাই, আমি কিন্তু সবসময় শুধু নিজে কথা বলি না, আমি শোনার চেষ্টা করি আসলে তরুণরা কিভাবে শুনতে চায়, কোন কথাগুলো শুনতে চায়, ওরা আগামী বাংলাদেশকে কিভাবে গড়তে চায়। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, আমরা দেখেছি কখনো একজন নেতা শুরুতে এত জনপ্রিয় ছিল, আবার 1 বছর এবং 2 বছরের মাথায় কিন্তু আনপপুলার হয়ে গেছে। এটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে প্রযোজ্য। আমি যেটা বলি, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে চাটুকারিতা থেকে দূরে থাকতে হবে। কারণ একজন নেতা যখন জনপ্রিয় হয়ে যায়, তখন সারাউন্ডিংস এ যদি শুধু ইফ হি অর শি ইজ সারাউন্ডেড বাই চাটুকার, এটাই হয়ে যায় ভয়ঙ্কর। কারণ সবচাইতে যেটা বেশি প্রয়োজন একজন নেতার, তার ভুলগুলো ধরিয়ে দেওয়ার মানুষ, এবং ভুলগুলো কে ধরিয়ে দিবে, সেজন্যই শাসক ক্ষেত্রে বিশেষজ্ঞ প্রয়োজন। এবং উপদেষ্টা, আমি বলি শুধু নামমাত্র উপদেষ্টা থাকলে হবে না, সত্যিকার অর্থে কেউ ভালো করেছে সেটা অ্যাপ্রিসিয়েট না করলেও হয়, কিন্তু কেউ ভুল করেছে সেই ভুলটা যদি ধরিয়ে না দেয়, আমি যদি হয়ে থাকি, আমি সেই ভুলটা আবারও করব। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমার ওয়েল উইশার সেই যে আমার ভুল ধরিয়ে দেয়। আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এই কাজটা করতেন। আমার ধারণা জনাব তারেক রহমানও এর দিকে নজর দিবেন। এখন পর্যন্ত আসলে তারেক রহমানের যে দীর্ঘ সময় ধরে আসলে এই অনলাইনে সংযুক্ত থেকে হাজার হাজার মাইল থেকে দূরে থেকেও দলকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, যেভাবে এত ষড়যন্ত্রের মাঝখানেও দীর্ঘদিন ধরে এই দলটা দাপটের সাথেই মাঠে থেকেছে এবং এখন সেই সুফলটা ভোগ করছে, তার মানে ওই অংশের পরীক্ষাটা ইতোমধ্যেই তারেক রহমান হয়তো দিয়ে ফেলেছেন, বাকিটুকু সামনে বিশ্লেষণ করার ব্যাপার। শামসুল, একটু এই ইস্যুতে কিছু যুক্ত করবেন আপনি? আমি মিথিলকে একটা প্রশ্ন করতে চাই। আপনি তো এখানে শীর্ষস্থানীয় একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং আমি আপনার অনেক বক্তব্য শুনেছি, খুবই নৈর্ব্যক্তিকভাবে আপনি এখানেও তুলে ধরেছেন। আপনার কি মনে হয়েছে যে চ্যালেঞ্জগুলোর কথা বললেন, বিশেষ করে তরুণদের অভিমত শোনা, পালস বোঝা আর জনপ্রিয়তা 1-2 বছরের মধ্যে হারিয়ে ফেলার অনেক উদাহরণ বাংলাদেশে এবং বিশ্বে ভুরি ভুরি আছে, এবং সেটা খুবই নির্দয় এবং নির্মম অনেক ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখেছি। আর চাটুকারিতা থেকে দূরে থাকা, এই তিনটি খুবই ডিফিকাল্ট জব, তিনটাই খুব। আপনার কি মানে রিসেন্ট উনি যে বক্তব্যগুলো রেখেছেন এবং যে প্রত্যাশাগুলো এবং 31 দফার যে কমিটমেন্ট, সেখানে এই ব্যাপারগুলো অ্যাড্রেস করার যথেষ্ট ইঙ্গিত অথবা তথ্য আপনি পেয়েছেন কিনা, এবং পেলে সেটা কিভাবে পেয়েছেন একটু যদি ন্যারেট করতেন? ধন্যবাদ আপনাকে। আসলে সত্যিকার অর্থে যে প্রশ্নটা করেছেন, আমি জাস্ট উনি পদার্পণ দেশে এসেছেন গতকাল। It's too early to give the comments আসলে উনি কতটুকু করতে পারবেন। তবে আমি যে চ্যালেঞ্জগুলো আগামী দিনে আসছে, আমরা দেখেছি যে অতীতে বাংলাদেশের নেতৃত্বের ক্ষেত্রে আপনি দেখেন সবচাইতে কিন্তু অবস্টাকল ছিল এই চাটুকাররা সারাউন্ডেড হয়ে যায়, এবং চাটুকারদের কিন্তু একটা সিন্ডিকেট থাকে অ্যাকচুয়ালি, এবং তাদের মধ্যে একটা নেগোসিয়েশন থাকে, এবং চাটুকাররা কিন্তু কখনোই ভালো লোকদের এই সারাউন্ডিংসে আসতে দেয় না, এই বলয়টা থেকে দূরে রাখে, এবং এমন ভাবে একটা বলয় তৈরি করে রাখে, বিশেষত রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে ওরা একটা বলয় করে রাখে, তাদের মধ্যে একটা গিভ এন্ড টেক রিলেশন থাকে, এবং তারা একটা সিন্ডিকেটের মতোই কাজ করে। এইটা একজন নেতা ওনাকে প্রথমে সেটা বুঝতে হবে। এবং আপনি দেখেন যেদিন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল, সেদিন কিন্তু দুপুরবেলা ওনাকে কিন্তু খাবার খাইয়ে দিয়েছিলেন যিনি ষড়যন্ত্রকারী ছিলেন। এটা একটা নেতাকে প্রথমেই বুঝতে হবে যে আসলে কে আমার চাটুকারিতা করছে, কে আমার ওয়েল উইশার। আমার পাশে কিন্তু তাকেই সবচাইতে বেশি স্পেস দিতে হবে যে আমার ভুলগুলো ধরিয়ে দেয়, আর ভুলগুলো থেকেই তো শেখা। আমি আমার শিক্ষকতার প্রথম জীবনে আমি কিন্তু সব সময় ক্লাস শেষ করে আমি আমার ছাত্রছাত্রীদের বলতাম, একটু অফিসে এসে তো তোমার সাথে একটু কথা বলতে চাই। তার মানে আমি তখন ফিডব্যাক গুলো নিতাম। একটা সময়ে আমার ফিডব্যাক নিতে হচ্ছে না, এই জন্য হচ্ছে না, আই বিকাম কনফিডেন্ট। আমার মনে হয় 16-17 বছর আমিও যখন দেশের বাইরে 10 বছর ছিলাম, আমার কাছে অনেক প্রত্যাশা ছিল, আশা ছিল দেশে এসে অনেক কিছু করব, কিন্তু দেশে এসে যখন ইনপ্র্যাকটিক্যাল কাজগুলো শুরু করলাম, আমি কিন্তু কিছু কিছু এমন ডাইমেনশন পেলাম যেটা দেশের বাইরে থেকে আমি দেখিনি। একইভাবে আমার কাছে মনে হয় জনাব তারেক রহমানের কাছেও কিছু ডাইমেনশন আসবে
যেটা হয়তো উনি একদম Zoom মানে meeting, একদম online মানে meeting এ গ্রাউন্ড অনেক রিয়েলিটি কিছু বলে দেখতে একটা পারেন। ব্যাপার থাকে। কিন্তু মিথিল ভাই লাস্ট একটা জিনিস সেটা হচ্ছে যে সিন্ডিকেট আসলে পশ্চিমা দেশগুলোতেও আপনিও যেখানে ছিলেন এবং আমি যেখানে বসবাস করি সেখানেও কিন্তু পার্টি ইন অ্যান্ড পার্টি আউটসাইড পার্টি সেখানে সিন্ডিকেট থাকে এবং সিন্ডিকেটটাকে কিচেন ক্যাবিনেট বলা হয় বিশেষ করে ব্রিটিশ পলিটিক্সে, তারপরে আমেরিকান পলিটিক্সে লবিস্ট গ্রুপ পার্টিগুলোর ভেতরে এবং বাইরে, এবং এটা সাংঘাতিক রকমের আলোচিত বিষয় আর কি। তো বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার আগেই তো বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, সেই কারণে আপনি একাডেমিক হিসেবে আমি বিএনপি অথবা অন্যান্য কোনো দলের অবস্থান সম্পর্কে বলছি না, বাংলাদেশের মতো দেশে অ্যাকচুয়ালি মানে কিভাবে সিন্ডিকেট ভাঙা যায়, এটা তো শুধু যে রাজনৈতিক দল তা তো না, ক্লাবে আছে, সামাজিক অর্গানাইজেশন আছে, ধর্মীয় এবং মসজিদ কমিটিতেও আছে। এই সিন্ডিকেট ভাঙার কোনো গবেষণা অথবা কোনো ধ্যান ধারণা কি আপনাদের একাডেমিক ইয়েতে আছে অথবা চিন্তা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং অধ্যাপক মিথিল যদি একটু ছোট করে দেওয়া যায়, কারণ আরো বেশ কিছু টকিং পয়েন্ট আমি আছে। ছোট করে জি। বলছি, আসলে হচ্ছে কি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমি ব্লাইন্ড একমাত্র বিলিভ করতে পারি আমার বাবা মাকে, আর সবাইকেই কিন্তু আমার অবজারভেশনে রাখতে হবে, কারণ এই দুটো মানুষই আমাকে ভালোবেসেছে, ভালোবেসে যাবে, আর সবাইকেই কিন্তু আমি অবজারভেশনে রাখবো। প্রথমত হচ্ছে এইটার সবচেয়ে যেটা বড় প্রয়োজন হচ্ছে কাউকে ব্লাইন্ড চেক না দেওয়া, ব্লাইন্ড বিলিভ করা, সবসময় একটা অবজারভেশনে রাখা, কারণ মানুষ স্বভাবতই এই সুযোগটা নিতে চায়। যখন কেউ বুঝে যায় যে না উনি তো আমাকে ব্লাইন্ড বিলিভ করে, তখনই কিন্তু এই সুযোগটা নিতে চায়, এবং এই সুযোগ সম্পর্কে আমার মনে হয় সজাগ থাকা সবচেয়ে বেশি প্রয়োজন। যে মানুষটা আমার পাশে আছে সেই মানুষটা আমাকে ব্ল্যাকমেইল করছে কিনা, সে মানুষটা আমাকে সেল করছে কিনা, সে মানুষটা কোনোভাবে আমাকে ব্যবহার করছে কিনা, সেটা আমাকে বুঝতে হবে। এবং নিশ্চয়ই এটা একজন নেতার আমার মনে হয় যে একটা বড় গুণ, এই মানুষগুলো আইডেন্টিফাই করা। Who is the right person who can give me সাজেশন, এবং That's very clear. যিনি আমার পাশে থেকে সব সময় ওনার চিন্তা না, ওনার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য না, দেশের জন্য, এবং আমাকে ভালোবেসে আমার কথাগুলো বলবেন, আমাকে ওন করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সেই নেতাই আমাকে পাশে রাখা উচিত যিনি আমাকে ওন করবেন। এবং ওনিংটা হচ্ছে সহজ ভাষায় আমি বলে দিলাম, আমি পলিটিক্যাল ডায়ালগে যাইনি, কারণ আমার কথাগুলো আমরা আসলে যতটুকু আপনার কথা শুনেছি অধ্যাপক মিথিল, ওনিংটা। খুব খুব চমৎকার করে আসলে আপনি ব্যাখ্যা করেছেন, এবং বোধহয় এই সময়ের জন্য এই বক্তব্যগুলো খুব প্রয়োজন ছিল।